আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো এবং পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যাচ্ছ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি এই করোনার মতো মহামারীর সময়তেও ভারতবর্ষ রাজনীতি সম্পূর্ণরূপে তার ঊর্ধ্বে উঠতে পারেনি। সেটি হচ্ছে ধর্ম। এটা ইউনিট 5-এ পাওয়া যাবে টপিকটি। রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স। অবশ্যই ইন্ডিয়ান কনটেক্সটে এটি। ডিবেটস on secularism and communalism. ধর্ম এবং রাজনীতি, ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতা ভিত্তিতে একটা বিতর্ক। ধর্মনিরপেক্ষ শব্দটা পশ্চিমী রাজনীতিতে উদ্ভব। যে সময় ধর্মের একটা বিশেষ প্রাধান্য ছিল রাজনীতির ওপরে এবং একটা প্রয়োজন দেখা দিয়েছিল ধর্ম এবং রাজনীতির মধ্যে সম্পূর্ণ একটা বিভাজন রেখা তৈরি করার। ধর্ম রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, রাজনীতি ধর্মীয় বিষয়ে কোনোভাবে হস্তক্ষেপ করবে না। এই পশ্চিমী কনসেপ্টটা ভারতবর্ষে সংবিধানে গ্রহণ করা হয়েছে। যদিও সংবিধান, যে মূল সংবিধান রচনা হচ্ছে এবং 50 সালে যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে, সেখানে কনসেপ্টটা ছিল না, কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার বা এই কনসেপ্টটা জড়িত যে সমস্ত অধিকার বা স্বাধীনতা সেগুলো ছিল। জানো তোমরা, ভারতবর্ষে এই কমিউনালিজম কনসেপ্টটা কিন্তু ব্রিটিশ যুগে উদ্ভব। ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী শক্তিকে আরও দৃঢ়ভাবে এখানে বজায় রাখার জন্য হিন্দু, মুসলমান এই সমস্ত ধর্মীয় আইডেন্টিটির ভিত্তিতে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করেছে এবং যার ভিত্তিতে তারা ডিভাইড অ্যান্ড রুল কনসেপ্টটা তারা বিশেষ জনপ্রিয় একটা ওদের শব্দ, যেটাকে বিভিন্ন সাম্রাজ্যে তারা প্রয়োগ করেছে শাসন ব্যবস্থা সুবিধার জন্য, শাসন ব্যবস্থা দীর্ঘদিন চালিয়ে রাখার জন্য। সেই কনসেপ্টটাকেই আমরা কুফলটা আজও ভোগ করছি, যার ভিত্তিতে ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র তৈরি হয়েছে। এর ইতিহাসটা জানো সবাই তোমরা, যে স্বাধীনতার সময়তে, মানে স্বাধীনতা ঠিক বলবো না, সেটাকে ক্ষমতা হস্তান্তরের সময় মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে তৈরি হচ্ছে পাকিস্তান এবং ধর্মনিরপেক্ষ পরিচয়ের ভিত্তিতে তৈরি হচ্ছে ভারতবর্ষ, যেখানে বিশেষ কোনো ধর্মকে স্থান দেওয়া হয়নি, ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করা হয়েছে সংবিধান রচনার সময় থেকেই। এখানে এই কনসেপ্টটা আলোচনা আমরা 3টে মূল শব্দের থেকে বেরিয়ে আসছে, যার ভিত্তিতে আমরা আলোচনাটা করব। একটা হচ্ছে ধর্ম, সেকুলার, একটা কমিউনালিজম। ধর্ম সম্পর্কে সংবিধানে খুব বেশি কথা বলা হয়নি। ধর্মকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত বিশ্বাসের ওপরে। আমি আমার বিশ্বাস অনুসারে যে কোনো ধর্ম চর্চা করতে পারি, ধর্ম পরিবর্তন করতে পারি বা কোনো ধর্ম চর্চা নাও করতে পারি, আমি নাস্তিকও হতে পারি। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার। এই বিষয়ে রাষ্ট্র কোনোভাবে হস্তক্ষেপ করবে না। ধর্ম ভারতবর্ষের যে ট্র্যাডিশন, দীর্ঘদিনের যে ঐতিহ্য, ধর্ম এখানে সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট, সর্বধর্ম সমন্বয় এখানে বিবেকানন্দ যেটা বলছেন, বিশ্ব হিন্দু যে সভা হয়েছিল শিকাগো শহরে 1893 সালে, সেখানে উনি বলছেন যে ভারতবর্ষের ট্র্যাডিশন হচ্ছে শুধুমাত্র সব ধর্মকে টলারেন্স তাই নয়, উই অ্যাকসেপ্ট
অল রিলিজিয়ন অ্যাজ ট্রু, অর্থাৎ সমস্ত ধর্মকে, বিশ্বের সমস্ত ধর্মকে ভারতবর্ষ সত্য বলে গ্রহণ করে। বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি ভারতবর্ষে এসছে, ভারতবর্ষে তাদেরকে সাদরে আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছে, ভারতবর্ষে তারা আজও রয়ে গেছে তাদের বংশধররা, এটাই উনি বলছেন। ভারতবর্ষের ট্র্যাডিশন হচ্ছে মানে এই সেকুলার কনসেপ্টটা হয়তো পশ্চিম থেকে এসছে, কিন্তু ভারতবর্ষে ধর্ম, যে বিভিন্ন ধর্মের চর্চার যে স্বাধীনতার জায়গাটা, সেটা ভারতবর্ষে দীর্ঘদিনে। ধর্ম মানুষকে যে ভালো হতে শেখায়, সেই কনসেপ্টটাই উনি বলছেন, বিবেকানন্দ বলছেন। ভারতবর্ষে সমস্ত ধর্মের স্বাধীন চর্চার একটা জায়গা আছে, অর্থাৎ সমস্ত ধর্মই যে মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, সে হিন্দু হোক, মুসলমান হোক, পারসিক হোক, বৌদ্ধ হোক, কোনো ধর্ম কিন্তু মানুষকে খারাপ পথে চালিত করে না, গণ্ডি সম্পূর্ণ সংকীর্ণ করতে কোনো ধর্মই চায় না, কোনো ধর্মই অন্যকে ছোট, অন্যকে হীন, আমি শ্রেষ্ঠ, এই ভ্রান্ত কনসেপ্ট তৈরি করে না। এইটা হচ্ছে ভারতবর্ষের ট্র্যাডিশন। ভারতবর্ষের ট্র্যাডিশনে ধর্ম হচ্ছে ভালোর দিকে যাওয়ার একটা কনসেপ্ট, অর্থাৎ আমি আমার স্বাধীন চর্চা মতো ধর্মচর্চা করব, স্বাধীন বিশ্বাসে আমি যে কোনো ধর্মচর্চা করতে পারি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, এবং সেই ধর্ম আমাকে প্রকৃতপক্ষে ভালোর দিকেই নিয়ে যাবে। উনি খুব সহজভাবে ধর্মের সংজ্ঞা দিচ্ছেন, টু বি গুড অ্যান্ড টু ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ান। হ্যাঁ, সেটা অন্য বিষয়, আমরা ওই বিষয়ে আমরা পরে আলোচনা করার সুযোগ পাবো। সেকুলার কনসেপ্টটা ভারতবর্ষের সংবিধানে প্রথমে ছিল না, পরে 42nd অ্যামেন্ডমেন্ট 1976 যুক্ত হলো কোথায়? প্রিএম্বল, প্রস্তাবনা। প্রস্তাবনায় এই শব্দটা যুক্ত হলো 42nd অ্যামেন্ডমেন্ট 1976 সালে। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে এই যুক্ত হওয়ার আগে পর্যন্ত ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বা ধর্ম স্বাধীনতার জায়গাটা ছিল না। ভারতবর্ষের মূল সংবিধানেই ধর্ম স্বাধীনতার জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন আর্টিকেলে আছে। আমরা কতগুলো তা তোমার মধ্যে উল্লেখ করছি। আর্টিকেল 14, 15, 25 to 28। আর্টিকেল 14-এ দুটো স্বাধীনতার কথা বলা হয়েছে, দুটো অধিকারের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান। এখানে রাষ্ট্র তার আইনগত ভিত্তিতে কোনো রকম বৈষম্য করবে না। যে কোনো শ্রেণী, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণের মানুষ সকলেই আইনের চোখে এখানে সমান, সকলকেই রাষ্ট্র সমানভাবে ট্রিট করবে। আর্টিকেল 15-এ বলা হয়, এবং ইকুয়াল প্রোটেকশন অফ লস, যেটাকে বলা হচ্ছে ইকুয়ালিটি এবং ইকুয়ালস, অর্থাৎ যে সমান পরিস্থিতিতে রাষ্ট্র সকলকে সমানভাবে সুরক্ষা দান করবে। অর্থাৎ বিভিন্ন পরিস্থিতি মানুষের জন্য যদি বিশেষ কোনো ব্যবস্থা অ্যারেঞ্জ করতে হয়, সেই সম পরিস্থিতিতে মানুষের জন্য কিন্তু সেটা সমানভাবে প্রযোজ্য হবে। বিস্তারিত আমরা সাম্যের যখন চ্যাপ্টার আলোচনা করব সেখানে আলোচনা করব, এখানে বিস্তারিততে যাব না। আর্টিকেল 15-এ বলা হচ্ছে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ এই সমস্ত ভিত্তিতে রাষ্ট্র কোনো রকম বৈষম্যমূলক আচরণ করবে না, এবং পাবলিক প্লেসগুলো ব্যবহার করার ক্ষেত্রেও এই আইডেন্টিটিগুলোর ভিত্তিতে কোনো রকম বৈষম্য রাষ্ট্র করবে না। আর্টিকেল 25 থেকে 28, এটা সম্পূর্ণভাবে ধর্মীয় স্বাধীনতার অধিকার, একদম সূচনা থেকেই সুরক্ষিত আছে ভারতের সংবিধানে। 25-এ বলা হচ্ছে যে ধর্ম চর্চার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এখানে যে কোনো মানুষ যে কোনো ধর্ম চর্চা করতে পারে তার বিশ্বাস অনুসারে, এবং সেই ধর্ম চর্চার জন্য প্রয়োজনীয় পাবলিকেশন বা প্রচার করতে পারে, ধর্ম প্রতিষ্ঠান মেনটেন করতে পারে, এবং ধর্ম শিক্ষা দান করতে পারে, ধর্মীয় প্রতিষ্ঠানে মেনটেন করার ক্ষেত্রে ব্যবস্থা করতে পারে, এবং তার প্রপার্টি আইন অনুসারেই হস্তান্তরিত হতে পারে। কোনো ধর্মীয় শিক্ষা রাষ্ট্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দেয়া যাবে না,
অর্থাৎ রাষ্ট্র যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পোষণ করছে সেরকম ধর্মীয় প্রতিষ্ঠান রাখতেই পারো, ধর্মীয় শিক্ষা সেখানে দেওয়া যেতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালিত কোনো প্রতিষ্ঠান ধর্মশিক্ষা দেওয়া যাবে না। এই সমস্ত বিষয়গুলো ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলো ডিটেলসে বলা আছে আমাদের মূল সংবিধানে। অর্থাৎ ধর্ম নিরপেক্ষ শব্দটা না থাকলেও মূল সংবিধানে এই ধর্ম স্বাধীনতার অধিকারগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন আর্টিকেলে দেওয়া আছে। আমি কয়েকটা তার মধ্যে উল্লেখ করা হলো, এছাড়া অনেক ক্ষেত্রে আছে। তবে সেকুলার কনসেপ্টটা 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, ধর্ম সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার জায়গা এবং ব্যক্তি সম্পূর্ণ নিজের বিশ্বাস অনুসারে ধর্ম চর্চা করতে পারে। রাষ্ট্র কোনোভাবেই ব্যক্তির ধর্ম চর্চায় হস্তক্ষেপ করবে না এবং রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সেকুলার কনসেপ্ট। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু সেকুলার কনসেপ্টটাকে আক্ষরিক অর্থে যেভাবে বলা হয়েছে সেভাবে কিন্তু বাস্তব মানে গ্রাউন্ড লেভেলের যে পলিটিক্স সেখানে কিন্তু সেভাবে গ্রহণ করা সম্ভব হয়ে ওঠেনি, যার উদাহরণ আমরা বিভিন্ন সময় দেখেছি। অর্থাৎ সেকুলার কনসেপ্টটা সংবিধানে আছে, ধর্ম স্বাধীনতার অধিকার আছে, কিন্তু ধর্মকে কাজে লাগিয়ে একটা খুব রাজনীতিক অভিসন্ধি বা রাজনীতিক সুবিধা অর্জনের একটা প্রচেষ্টা আমরা বিভিন্ন সময় দেখেছি। রিলিজিয়নের ভিত্তিতে পোলারাইজেশন করার চেষ্টা বিভিন্ন সময়তে হয়েছে ভারতবর্ষের রাজনীতিতে, বাস্তব রাজনীতিতে, যার জন্য জানো তোমরা কতগুলো প্রতিষ্ঠান, বিশ্ব হিন্দু পরিষদ, RSS, এরকম কতগুলো প্রতিষ্ঠান যার মানে জন্মই হচ্ছে ধর্মীয় আইডেন্টিটির ভিত্তিতে, হিন্দু ধর্মগত আইডেন্টিটির ভিত্তিতেই কিন্তু এই প্রতিষ্ঠানের জন্ম। এবং ভারতবর্ষে বিভিন্ন সময়তে তারা সেই ধর্মীয় আইডেন্টিটিকে তাদের নির্বাচনী এজেন্ডাতেও নিয়ে এসেছে এবং পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির এজেন্ডাতেও সেটা আসছে, আইডেন্টিটিগত বিষয়টি। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে বাস্তব রাজনীতি, ধর্ম নিরপেক্ষতা সংবিধানে থাকলেও বাস্তব রাজনীতিতে কিন্তু ধর্মীয় আইডেন্টিটি ভিত্তিতে রাজনীতি বারবার ঘুরে ফিরে ভারতবর্ষের রাজনীতিতে এসেছে এবং যেটাকে ভিত্তি করে রাজনীতি আবর্তিত হয়েছে। কারণ ধর্ম মানুষের এমন একটি পরিচয়গত, এমন একটা মানসিক একটা জায়গা যেটাকে খুব সহজেই কাজে লাগানো যায়। আশিস নন্দী একজন বিখ্যাত অ্যানালিস্ট ভারতবর্ষের রাজনীতির ওপরে, উনি বলছেন যে যখন বাবরি মসজিদ ধ্বংস হলো এবং তারপরে জানো তোমরা 92-তে বাবরি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এবং পরবর্তীকালে ধর্মীয় আইডেন্টিটি ভিত্তিতে সংগ্রাম ভারতবর্ষের রাজনীতি বিভিন্ন সময় প্রত্যক্ষ করেছে। এইসব প্রত্যক্ষ করে আশিস নন্দী বলছেন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা একটা ইতিহাস হয়ে থেকে গেছে, অর্থাৎ বাস্তবে এর সেভাবে সারা জাগাতে পারেনি। যেটা সমালোচনা করছেন অন্য অ্যানালিস্ট রণধীর সিং বলে একজন আছেন, মার্কসিস্ট আইডিওলজির উনি প্রচারক হিসাবে পরিচিত। উনি বলছেন যে ভারতবর্ষে যে কনসেপ্টটাকে আশিস নন্দী বলছেন যে সেকুলারিজম কনসেপ্টটা একটা ওই ইতিহাস থেকে গেছে, সেটা সম্পূর্ণভাবে ঠিক নয়। আসলে সেকুলারিজম বা এই কনসেপ্টগুলো ফিউডাল একটা কনসেপ্ট এবং এটাকে ভারতবর্ষে এলিট ক্লাস কাজে লাগানোর চেষ্টা করছে। সেই জন্য এই কনসেপ্টটা সম্পূর্ণ জড়িয়ে আছে এলিট কনসেপ্টের সঙ্গে, যেটাকে বাস্তবে আনতে গেলে একটা শ্রমজীবী কৃষক সম্প্রদায়কে এর ঊর্ধ্বে উঠতে হবে, তাদের পেশাগত পরিচয়ের ভিত্তিতে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠতে হবে। চন্দ্র কমিউনালিজম কনসেপ্টটাকে ব্যাখ্যা করছেন। উনি বলছেন কমিউনালিজম বা সাম্প্রদায়িকতা হচ্ছে একটা ইমোশনাল একটা জায়গা, যেটার ভিত্তিতে ধর্মের বাইরে
সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এই আইডেন্টিটির ভিত্তিতে একটা তার ইন্টারফারেন্স ঘটে বা প্রবেশ ঘটে যায়। অর্থাৎ ধর্মটা থাকা দরকার ছিল সম্পূর্ণ ধর্মীয় বা ব্যক্তিগত চর্চার জায়গা, কিন্তু ধর্মগত যা ইমোশনাল একটা জায়গা, যে আমি হিন্দু, আমি মুসলিম, এই কনসেপ্টটা ধর্মের বাইরে যে সমস্ত ক্ষেত্রগুলো আছে সেক্ষেত্রে তার প্রবেশ ঘটে যায়। সামাজিক ক্ষেত্র হতে পারে, রাজনৈতিক ক্ষেত্র হতে পারে, এরকম জায়গাতে এই ইমোশনাল আইডেন্টিটির জায়গাটার প্রবেশ ঘটে যায় এবং যেটার ভিত্তিতে বিভিন্ন রকম সোশ্যাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চোখে পড়ে। প্রভাত দীক্ষিত, অন্য একজন অ্যানালিস্ট, উনি বলছেন কমিউনালিজম হচ্ছে একটা পলিটিক্যাল ডক্ট্রিন, অর্থাৎ রাজনৈতিক একটা মতবাদ, যেটার হলো একটা ধর্মীয় পরিচয়কে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা। অর্থাৎ ধর্মীয় যে পরিচয়, যেটা থাকা উচিত ছিল সম্পূর্ণ প্রাইভেট লাইফ, কিন্তু সেটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ কি করে সুরক্ষিত করা যায় সেটার একটা প্রচেষ্টা হচ্ছে সাম্প্রদায়িকতা। অর্থাৎ এটা কোনো ধর্মীয় বিষয় না, এটা একটা পলিটিক্যাল ডক্ট্রিন অ্যাকর্ডিং টু প্রভাত দীক্ষিত। সাম্প্রদায়িকতা কোনো ধর্মগত পরিচয় নয়, সাম্প্রদায়িকতা কোনো রকম বিশ্বাসের জায়গা নয়, সাম্প্রদায়িকতা কোনো রকম সামাজিক পরিচয় নয়, সাম্প্রদায়িকতা সম্পূর্ণ একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার একটা ক্ষেত্র। অর্থাৎ সাম্প্রদায়িকতা যে ভ্রান্ত ধারণাকে ভিত্তি করে গড়ে ওঠে, সেটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার একটা প্রচেষ্টা ভারতবর্ষে রাজনীতিতে লক্ষ্য করা যায়। ধর্ম তো প্রত্যেকের ব্যক্তিগত চর্চার জায়গা, প্রত্যেকের বিশ্বাসের জায়গা, কিন্তু সেই ধর্মের ভিত্তিতে একটা ভ্রান্ত আইডেন্টিটিকে গড়ে তোলা হয়, যে আইডেন্টিটিকে কাজে লাগালে রাজনৈতিক ক্ষেত্রটা আরো সুরক্ষিত করা যায়। ভারতবর্ষে এই কমিউনাল পোলারাইজেশন অনেক ক্ষেত্রেই হয়েছে, খুব সাম্প্রতিক কালেও আমরা দেখেছি, এবং কিছু শক্তি ভারতবর্ষে কাজ করে যাচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই কমিউনালিজম বা সাম্প্রদায়িকতার জায়গাটা ভ্রান্ত একটা ধর্মীয় শ্রেষ্ঠত্বের জায়গাকে জাগিয়ে রাখা, যার ভিত্তিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষেত্রটিকে সুরক্ষিত রাখা যায়। অর্থাৎ ধর্ম, সেকুলারিজম, সাম্প্রদায়িকতা, এই কনসেপ্টগুলো ভারতবর্ষের রাজনীতিতে ঘুরে ফিরে এসেছে এবং ভারতবর্ষের রাজনীতিতে এই কনসেপ্টগুলোকে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা মতো ব্যবহার করা হয়েছে। আসলে ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মনিরপেক্ষতা কনসেপ্টগুলো থাকলেও বাস্তব ক্ষেত্রে কিন্তু ধর্ম যেহেতু একটা খুব সেন্সিটিভ জায়গা, প্রত্যেক মানুষের একটা পরিচয়ের একটা অহংকারের জায়গা, সেই জন্য এটাকে কাজে লাগানো রাজনৈতিক ক্ষেত্রে খুব সুবিধাজনক জায়গা। সেই জন্য এটাকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমভাবে কাজে লাগিয়েছে, বিভিন্ন শক্তি এটাকে কাজে লাগিয়েছে এবং কিছু মানুষকে ভ্রান্ত একটা অহমিকার জায়গা গড়ে তুলতে সাহায্য করেছে, যার ভিত্তিতে রাজনৈতিক সুবিধা চরিতার্থ হয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে ধর্ম চর্চার জায়গা সম্পূর্ণভাবে স্বতন্ত্র জায়গা এবং এটাকে কোনোভাবে রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। রাজনীতি এবং ধর্ম এই দুটিকে সম্পূর্ণভাবে একটা বিভাজন রেখা টানতে হবে। ধর্ম আমার যাই হোক না কেন, ধর্মচর্চা যাই হোক না কেন, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু যেটা সংবিধান আমাদের খুব কষ্ট করে বলে দিয়েছে, ধর্মচর্চা বা ধর্ম পরিচয়ের ভিত্তিতে কোনোভাবে রাষ্ট্র কোনো রকম বৈষম্য করতে পারে না, সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে এবং দৈনন্দিন জীবনে এই রকমভাবে কোনো রকম বৈষম্য আমরা অন্তত আমাদের জীবনে আসতে দেব না। তাহলেই আমরা এমন একটা ভারতবর্ষ গড়ে তুলতে সফল হব যে ভারতবর্ষে কোনো রকম সাম্প্রদায়িক পরিচয় থাকবে না
প্রত্যেকেই সকল রকম সাম্প্রদায়িক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এক ভারতবাসী হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সফল হব। থ্যাংক ইউ।